মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় যখন 1990 সালে 16ই ডিসেম্বর লাঠির বাড়ি পড়েছিল, ওই ঘটনার পরে মমতার উত্থান ঘটে। এখন এটার পরে অভিষেকের উত্থান ঘটে কি ঘটে না সেটা সময়ই বলবে। এই ঘটনা তৃণমূলকে কি আবার অক্সিজেন যোগাবে? অনেক এমপি আছেন, অনেক এমএলএ আছেন, তাদের প্রপার্টি আছে, বাঁচানো আছে, অর্থ বাঁচানোর তাগিদ আছে, তারা নানা কারণে বেসুরো। মেন স্ট্রিম মিডিয়া কন্টিনিউয়াস এই মবক্রেসিটাকে তারা একটা উৎসাহিত করছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলাদেশে যখন এটা হচ্ছিল তখন এটা সমালোচনা করছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ এবার কি হবে এই নিয়ে প্রশ্ন উঠছে। যদিও মনে করা হচ্ছিল যে ফলাফল বেরোনোর পর অবশেষে তিনি তার যে দলীয় কর্মীদের সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছেন, যারা আক্রান্ত হয়েছেন বা ভোট পরবর্তী হিংসায় মারা গিয়েছেন, হয়তো আবার একটা কামব্যাকের একটা নিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যেভাবে তাকে মারধরের ঘটনা ঘটলো এবং এক প্রকার মজার পরিবেশ তৈরি হয়েছে এই বিষয়টা নিয়ে, সবাই যেন আনন্দ করছে এবং মজা পেয়েছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি আর কামব্যাক হলো না? না, প্রথম কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত পুলিশের প্রোটেকশানে রাজনীতি করে বড় হয়েছেন। এই প্রথম পুলিশের প্রোটেকশানের বাইরে নেমে তিনি পথে নেমেছেন। এইটা একটা হেনস্থা হতো, গো ব্যাক স্লোগান হতো, ব্ল্যাক ফ্ল্যাগ দেখতো বা ইত্যাদি। এটা হওয়াটা খুব অস্বাভাবিক ছিল না। কিন্তু যেটা অস্বাভাবিক আমার মনে হয়েছে, যে মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের সাথে একাধিক বিজেপির নেতা নেত্রীর অত্যন্ত ঘনিষ্ঠতার ছবি এসছে। তারা একটা কমিউনিটি হলে তার আগে একত্র হয়েছিলেন, সে ডিম নিয়ে হোক, যাই নিয়ে হোক। ডিম ছোড়ার পাথর ছোড়ার মধ্যে ছুঁড়ে তো মারা। এইবারে যারা পাথর যে ছেলেটি ছুঁড়েছে, যেভাবে ছুঁড়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সাথে আমি একমত না হতে পারি। গণতন্ত্রে ও সে যদি কিছু অপরাধ করে থাকে, তাদের কারো যদি দুর্নীতি হয়, তারা গ্রেপ্তার হবে, সেটা আদালত প্রমাণ হবে, শাস্তি পাবে। কিন্তু তার মানে এই নয় যে আমি তাকে একটা পাথর ছুঁড়তে পারি, তার মানে এই নয় যে আমি কোনো কাহিনী ঘটাতে পারি, মানে কোনো কিছু হিংস্র আক্রমণ করতে পারি। এর আগে আমরা দেখেছি অনেক সময় তৃণমূলের সময় ধীরেন লেটের ওপর হয়েছে, খগেন মুর্মুর ওপর হয়েছে, এমনকি শঙ্কর ঘোষের সাথেও হয়েছে, দুজন একসাথেই ছিলেন, সেটাও যেরকম নিন্দনীয় ছিল। কিন্তু এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে রাখতে হবে যে একজন 42 জন যে সংসদীয় দল, তার চিফ, লোকসভার তাদের নেতা 28 জন সংসদের নেতা এবং দলের সেকেন্ড ম্যান ইন কমান্ড, তাকে যেভাবে হেলমেটটাকে টানা হয়েছে, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে এবং যেভাবে বড় পাথরটা ছোড়া হতো, সত্যি যদি হেলমেট না থাকতো তাহলে হেড ইঞ্জুরি হতো এবং সর্বভারতীয় মিডিয়া এটা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এ ঘটনা যদি ঘটে থাকে, অতীতেও যেরকম যদি যেটা ঘটেছে নিন্দনীয় ছিল। আমরা 1990 সালের 16ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর লালু আলমের লাঠির বাড়ি দেখেছিলাম, সেটাও যেরকম নিন্দনীয় ছিল। তার পরবর্তীকালে তৃণমূল আমলে যে হিংস্রতাগুলো হয়েছে সেগুলোও যেরকম নিন্দনীয় ছিল, সেরকম এই ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, উইদাউট পুলিশ প্রোটেকশানে। তার মানে কোথায় গিয়ে দাঁড়ালো, যেখানে এত সেন্ট্রাল ফোর্স রয়েছে, যে এত কিছু রয়েছে। এবং আমি খুব দেখে অবাক হলাম, অত পচা ডিম, অত হেনস্থার মধ্যেও শেষ পর্যন্ত যিনি নিহত হয়েছেন তার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন, তার কথা শুনলেন। এবং ছেলেটি তো প্রথমেই মেরেছে, মারা গেছে এমন নয়, কদিন বাদে, তার মারার 7-10 দিন বাদে বলছে তার মাথা ঘোরা শুরু হয়েছে, শরীর অসুস্থ হয়েছে, তারপর মারা গেছে। কিন্তু যারা করলেন এবং পরবর্তীকালে যারা ধরা পড়লেন, তারা নিজেরা বলছেন আমরা এ ঘটনা করতেই পারি না, আমরা তৃণমূল কর্মী ছিলাম। এবং ছবিতে বা কোনো ভিজুয়ালে দেখাও যাচ্ছে না যে তারা ঘটনার খুব কাছাকাছি ছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাদের অ্যারেস্ট করা হলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছেলেগুলি ওই সময় ধাক্কাধাক্কি করলো, ঘুষি মারলো বা হেলমেট খুলে দিতে চাইলো বা পাথর ছুড়লো, এখনও পর্যন্ত আমি জানি না পরবর্তীকালে অ্যারেস্ট হবে কি না, কিন্তু রবিবার দুপুর বিকেল পর্যন্ত তো কোনো অ্যারেস্টের কিছু দেখা গেল না। সুতরাং দুটো জিনিস হয়েছে, এক, মানুষের, তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর বলছে ঢিল মারা হয়েছে চণ্ডীতলায়, তিনি থানার বাইরে বিক্ষোভ দেখাতে গেছিলেন এবং সেটা নিয়ে আবার পথে নেমে বিক্ষোভ দেখাতে গিয়ে অসিত মজুমদাররা গ্রেপ্তার হয়েছেন, জেলে চলে গেলেন। তো এইগুলোই তো অভিযোগ উঠছিল, বিজেপি করছিল বারবার তৃণমূল সরকারের বিরুদ্ধে, যে পুলিশ মানে আমাদের বিরুদ্ধেই কিছু বললে আমাদের বিরুদ্ধেই অ্যাকশান নেন। তাহলে পরিবর্তনটা কি হলো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি নামছিলেন না কেন বলে তৃণমূলের মধ্যেই একটা বিদ্রোহ দেখা দিয়েছিল এবং তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। গতকাল এই ঘটনার পরে একজন আমাকে খুব ভালো কথা বলেছেন যে অভিষেক আজকে নেতা হলো। প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় যখন 1990 সালে 16ই ডিসেম্বর লাঠির বাড়ি পড়েছিল, ততক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে 5 নম্বর 6 নম্বর নেত্রী ছিলেন।
গণিখান চৌধুরী ছিলেন, প্রণববাবু ছিলেন, সুব্রত, প্রিয়, তারা মমতার ওপরে ছিলেন। ওই ঘটনার পরে মমতার উত্থান ঘটে। এখন এটার পরে অভিষেকের উত্থান ঘটে কি ঘটে না সেটা সময়ই বলবে। এই ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারকে অক্সিজেন দেবে কিনা এখনই বলা যায় না। না, কিছুটা তো অক্সিজেন দিয়েছে। অভিষেকের প্রতি সাধারণ লোকের বা বিজেপির বা সিপিএমের রাগ থাকাটা স্বাভাবিক, এটা নিয়ে আমি কোনো কিছু যাচ্ছি না। কিন্তু তৃণমূলের যে কর্মীরা এখনও দল ছেড়ে যায়নি, তৃণমূলের যে জনপ্রতিনিধিরা রয়েছে তারাও প্রশ্ন তুলছিলেন। তাদের মনে হয়েছে তাদের নেতা যদি মার খেতে পারেন তাহলে তারা আর নতুন করে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সিকিউরড অবস্থায় থাকছেন আর ঘরের মধ্যে বসে বানিয়ে দিচ্ছেন, সেইটা নিয়ে তারা প্রশ্নের জায়গায় থাকলো না। অর্থাৎ দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের একটা জায়গা হলো এক। 2 নম্বর হলো কিছুটা মিডিয়ায়, যে আমরা দেখেছি 4 তারিখে হেরে যাওয়ার পর থেকে কোথাও কোনো মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না। তিনি বলতেন, কেউ দেখাতো না, কোনো মেন স্ট্রিম মিডিয়া দেখাতোই না, ডিজিটালে দেখাতো না। তিনি টুইট করতেন, ফেসবুকে লিখতেন, কেউ দেখতো না, তাকে নিয়ে আলোচনা করতো না। কিন্তু এই ঘটনার পর একটা জিনিস হলো, পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে মেন স্ট্রিম মিডিয়া সমালোচনা করলেও তিনি আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়ালেন। এবং দিল্লিতে ন্যাশনাল মিডিয়ায় এই বিষয়টা, ইভেন এনডিটিভি আদানির যে চ্যানেল, সেখানেও এই ঘটনাটা আমি তো দেখছিলাম। জির যে উইনো, যারা ইংরাজিতে করেন ইন্টারন্যাশনালি, তারা পর্যন্ত সেই খবরটা দেখাচ্ছে। তো কোথাও একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের একটা প্রাথমিক ধাপ কিন্তু অতিক্রম করলেন বলা চলে। তো এই ঘটনার ভেতরটা যদি ভালো করে আমরা দেখি, বলা হচ্ছে যে লাভলি মৈত্র ঘনিষ্ঠ যারা আক্রমণ করেছে, মানে অনেকে বলছে যে এটা প্ল্যান্ড, আসলে তৃণমূলই এটা করিয়েছে যাতে এই যে চর্চা, আপনি যেটা বলতে চাইছেন যে মিডিয়ায় চর্চায় যাতে উঠে আসতে পারে। না, এই ঘটনার নিন্দা করে মোহাম্মদ সেলিম কালকে একটা কথা বলেছেন, যে তাদের মোহাম্মদ সেলিমের কথার মধ্যে থেকে যে নির্যাস বেরিয়ে এসছে এটা অর্কেস্ট্রেট বা প্রি প্ল্যান্ড, এরকম বিজেপি আরএসএস করে থাকে। এবং সিপিএমের লোকেরাও বলছে, যেহেতু সিপিএম একটি আসন এবং 5% কম ভোট পেয়ে যেভাবে মানে তারা মনে করছে যে ফলতায় সেকেন্ড হয়েছি মানে আমাদের দখলে সব চলে এলো, এবং তারা মনে করছিল এই একটি ঘটনায় তৃণমূলে শেষ হয়ে যাবে এবং আমরা একেবারে কোয়ান্টাম লিপ জাম্প বিজেপির মতো 3 থেকে 77 এইরকম একটা জায়গায় যাব। তো তারা কোথাও একটা কিন্তু থমকে গেছে ব্যাপারটা। এবং ফলে মোহাম্মদ সেলিম নিজেই বলছেন যে এটা আমরা দেখেছি স্টেজ ম্যানেজ হতে পারে। তারা এটা সিপিএম অভিযোগ করছে, এটা যারা সিপিএমপন্থী বা বিজেপিপন্থী অনেকে অভিযোগ করছে, যারা প্রচণ্ডভাবে কিন্তু মানে তৃণমূল বিরোধী। কিন্তু হোয়ারাস লাভলি মৈত্র করেছে বা করেনি সেটা প্রসঙ্গ নয়, প্রসঙ্গ হচ্ছে যে কজনকে ধরা হয়েছে। যে কজন আজকে পুলিশের ভ্যানে ওঠার আগে বলছেন 98 সাল থেকে তৃণমূল করছে, কেন করতে যাবে। এবং কালকে কন্টিনিউয়াস গোটা ঘটনাটা আমরা দেখেছিলাম, মনিটরিং হচ্ছিল, একটা নয় একাধিক ডিজিটাল মিডিয়া কন্টিনিউয়াস দেখাচ্ছিল, আমি নিজেও দেখেছি। তাতে যারা ওই হেনস্থার সময় কাছাকাছি ছিল, যারা ধাক্কাধাক্কি মেরেছে, আবার যে পাথর ছুঁড়েছে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার হওয়া এখনও পর্যন্ত চোখে পড়েনি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা বলছে মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তারা স্বাভাবিকভাবেই বাড়িতে এসছে, তৃণমূল কর্মী হতেই পারে। মানে পুলিশ এই কাজ যে করে না তা না, পুলিশ সিপিএম আমলেও এই কাজ করেছে, পুলিশ তৃণমূল আমলেও এই ধরনের কাজ করেছে, পুলিশ বিজেপির আমলেও এই ধরনের কাজ করছে। আমি বলবো না যে এটা একেবারে নবান্ন বা রাইটার্স বিল্ডিংয়ের মাথায় যারা বসে আছেন তারা করছেন, কিন্তু পুলিশের এত দ্রুত খোলস পুলিশ বদল করতে পারে, তো আমার মনে হয় তারা সেই মতোই বিষয়টাকে সাজানোর চেষ্টা করছেন। এবং অটোমেটিক্যালি যে মিডিয়াগুলো একেবারে বিজেপি পুষ্ট, আমার বলতে কোনো বাধা নেই, বিজেপির পয়সা দ্বারা পুষ্ট, মানে যেটাকে বলা হয় গদি মিডিয়া, আমি বলি দালাল মিডিয়া, তারা এইটাকে বেশি করে প্রচার করছে। সোশ্যাল মিডিয়ায় কিছু পাল্টা ন্যারেটিভ আসছে। সোশ্যাল মিডিয়াতেই দেখলাম যে ছেলেটি কালকে ধাক্কা মারছিল লম্বা করে, কালো জামা পরা, তার ছবি সোনারপুরের বর্তমান বিধায়িকার সঙ্গে, আরেকজন মহিলা যিনি প্রচণ্ড চিৎকার করছিলেন তার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সত্যি মিথ্যে জানি না, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আরও অনেকের সাথে রয়েছে। তো তারা যারা এত ঘনিষ্ঠ, কোথায় তারা তো কেউ এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে বলে দেখছি না। তাহলে এটাকে কি করে বলবো যে অর্কেস্ট্রেট? মোহাম্মদ সেলিম তার রাজনৈতিক দৃষ্টির থেকে বলতে পারেন, কিন্তু আমি একজন সাংবাদিক হিসেবে এটা এখনও পর্যন্ত বলছি না। আচ্ছা প্রসূনবাবু, আমরা আরেকটা বিষয়ও দেখছিলাম যে এই যে কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে অরূপ চক্রবর্তী, সুখেন্দু শেখর রায়রা সবাই বেশুরু একের পর এক ইস্তফাও দিয়েছেন।
কোথাও কি তৃণমূল দলটাই উঠে যাবে এই রকম একটা প্রচারও কিন্তু শুরু হয়ে গেছিলো, কিন্তু এই ঘটনা তৃণমূলকে কি আবার অক্সিজেন যোগাবে? এই ঘটনার পরে কাল থেকে যা শুনছি, তৃণমূলের মধ্যে যারা বেসুরো ছিল, বিশেষ করে প্রায় 10জন সাংসদ লোকসভা, তারা নানা রকম, তার মধ্যে 4-5জন সিনেমা আর্টিস্ট, তাদেরকে দেখাই যাচ্ছে না। আমি নাম বলতে পারি, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, তার এলাকায় ঘটেছে, প্রসূন বন্দ্যোপাধ্যায়, যাকে ওই খামে মুড়ে টাকা নিতে দেখা গেছিল, তাদের নানা রকম আচার আচরণ শোনা যাচ্ছিল নানাভাবে। এমনকি তার মধ্যে কীর্তি আজাদ, সত্যেন্দ্রনাথ সিনহার নাম উঠছিল, কিন্তু কোথাও যেন এই ঘটনাটা একটা থমকে যাওয়ার বার্তা দিচ্ছে। সেটা কতটা এগোবে জানি না। মুর্শিদাবাদ জেলার এবং মালদা জেলার পার্টিকুলার মুর্শিদাবাদের কয়েকজন তৃণমূল বিধায়ক, তারা কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছিলেন, কংগ্রেস সূত্রে খবর, তারাও কোথাও থমকে গেছেন। অর্থাৎ যে সমালোচনা, যে বিদ্রোহটা শুরু হয়েছিল কালকে অভিষেক এবং আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, আবার এটাতেও বলছে যে কিছুই হয়নি, কে একটা মোবাইল দিয়ে মেরেছে, পড়ে গেছেন, কিন্তু আবার ঢিল মেরেছে, এটা কিন্তু ঘটনা। তো কতটা ফেটেছে না ফেটেছে তো পরেকার কথা, কিন্তু কোথাও একটা জিনিসটা আটকেছে। এবার মেন স্ট্রিম মিডিয়া কন্টিনিউয়াস এই গভর্নমেন্টের বিরুদ্ধে প্রচার করে যাচ্ছে, তো সুতরাং সেইটা দেখলে তারা তাদের ডিজিটালি প্রচার করছে, তারা অন্যভাবে প্রচার করছে, তাদের ভূমিকা নক্কারজনক, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। তৃণমূলের বিরুদ্ধে মানে তারা কোনো রকম কোনো অবজেক্টিভ সাংবাদিকতার সম্পূর্ণরূপে বর্জন করেছে। এবিপি আনন্দ আমরা জানতাম রিপাবলিক টিভি বিজেপির, তো সেটা TV9, আদানির চ্যানেল, TV18 বাংলা, নিউজ 18 বাংলা, তাদের টোটাল যদি ন্যারেটিভটা দেখা যায়, তাহলে তাদের এই মব ফিউরি অর্থাৎ মবক্রেসিটাকে তারা একটা উৎসাহিত করছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলাদেশে যখন এটা হচ্ছিল তখন এটা সমালোচনা করছিল, আর আজকে পশ্চিমবঙ্গ যখন যেটা হচ্ছে তারা বলছে যা হয়েছে ভালো হয়েছে। এটা তো হতে পারে না। আইন তো আইনের পথে চলবে। কাসাবকে কি কখনো, কাসাব সবাই দেখেছে গুলি চালাচ্ছিল, তাহলে কাসাবকে কি গুলি করে মারা হয়েছে? না, কাসাবকে হাফ প্যান্ট পরে কোমরে দড়ি বেঁধে ঘোরানো গেছে, যায়নি তো। একটা বিচার প্রক্রিয়া আছে, দেশে একটা আইন আছে, আদালত আছে, তার প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে মানুষকে দিতে হয়। এটা তো কোনো মব একটা বিচার করবে, এটা তো হতে পারে না। কিন্তু বাংলাদেশের ঘটনা, যেটা হাসিনা চলে যাওয়ার পর দেখেছিলাম, সেটারই যেন রেপ্লিকা হচ্ছে পশ্চিমবঙ্গে। কিন্তু পশ্চিমবঙ্গে ইলেকশানে ধাঁধলি হয়েছে তো কেউ বলবে না। তৃণমূল কংগ্রেস 41% ভোট পেয়েছে, 80 জন MLA হয়েছে। কিভাবে হয়েছে, কে কত দুর্নীতি করেছে, দুর্নীতি করলে জেলে যাবে, সে প্রসঙ্গটা ভিন্ন। কিন্তু মানুষ যেভাবে উল্লাস করছে, আমি বাংলাদেশের যে উল্লাসকারী জামাত এবং তার সঙ্গীদের, আর পশ্চিমবঙ্গে হিন্দু জামাতদের সঙ্গে যারা রয়েছে, তাদের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি বলছেন যে তৃণমূল কোথাও গিয়ে মানে ভাঙনটা কোথাও গিয়ে একটা থেমেছে, তো আজকেই বৈঠক ছিল, 20 জন বিধায়ক ছাড়া আর কেউ আসেন না। সেটা তো দেখলাম কুণাল ঘোষ বলছেন যে 20 জন শেষ পর্যন্ত। আমার যেটা মনে হচ্ছে ভাঙন নয়, ভাঙনটা তো পরে হবে। প্রথম কথা, বিধায়ক দল ভেঙে কি করবে? বিধায়ক দল ভাঙতে গেলে 50 জন 40 জন লাগবে, বিধায়ক দলটা অত সহজে ভাঙাও যাবে না। সংসদীয় দল ভাঙবে কি ভাঙবে না, এটা নিয়ে বিজেপির পক্ষ থেকে সৌমিত্র খান কথা ভাসিয়ে দিয়েছেন যে আমরা চাইলেই 20 জন জয়েন করব। আমার কাছে খবর 10 অন্তত বেসুরো আছেন। কেন বেসুরো আছেন তার নানা রকম কারণ আছে। আমরা জানি যে ইডি সিবিআই বিশেষ করে ডিসপ্রপোর্শনেট অ্যাসেট অর্থাৎ আয় বহির্ভূত সম্পত্তিটা হচ্ছে সবচেয়ে বেশি হয়ে থাকে পলিটিশিয়ানদের। কাকলি ঘোষ দস্তিদারের কেস যদি আমরা ধরি, কাকলি ঘোষ দস্তিদার সাংসদ, কাকলি ঘোষ দস্তিদার নারদা স্টিং অপারেশন দেখা গেছিলো 5 লাখ টাকা মুড়িয়ে নিচ্ছে, সে তো শুভেন্দু অধিকারীকেও দেখা গেছে। তাহলে হঠাৎ কাকলি ঘোষের কী হল? কাকলি ঘোষ দস্তিদারদের যে ঘোষ দস্তিদার যে ইনফার্টিলিটি ক্লিনিক অর্থাৎ IVF পদ্ধতিতে কৃত্রিম উপায়ে যে সন্তান জন্মলাভ করে, তার যে পদ্ধতি, তার সাথে একটা শুধু স্বাক্ষরিত নয়, PPP মডেলে SSKM হসপিটালে ওই এটাই চালায়, ওই ভেঞ্চারটাই চালায় ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি ক্লিনিক। বোঝা গেল তাহলে? এবং সেটা কোটি কোটি টাকা রোজগার। অর্থাৎ যদি সরকার পরিবর্তন হয় তাহলে তো তোর সাথে চুক্তি ভেঙে যাবে, সেটা তখন ঘোষ দস্তিদাররা চালাতে পারবেন না। এটা আমি প্রথম দেখলাম, অরিত্র দত্ত বণিক যিনি সিনেমা করেন তিনি প্রথম পোস্ট করেছেন, পরে খোঁজ নিয়ে দেখলাম দ্যাটস ফ্যাক্ট। এটা মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন। অর্থাৎ আজকে যদি বিজেপি আসে এবং বলে ঘোষ দস্তিদার ওই ইনফার্টিলিটি ক্লিনিকের সাথে কোনো সমঝোতা আমরা রাখবো না, কেটে দেবো, তাহলে কোটি কোটি টাকার লোকসান। কাকলি ঘোষ দস্তিদার বেসুরো বলার এটাও একটা কারণ বলে অনেকে মনে করছে।
তো এই রকম অনেক এমপি আছেন, অনেক এমএলএ আছেন, তাদের প্রপার্টি আছে, বাঁচানো আছে, অর্থ বাঁচানোর তাগিদ আছে, তারা নানা কারণে বেসুরো। এবং এই বেসুরো অবস্থার মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্লিপ্ততা, ঘরে বসে থাকা, তার বিরুদ্ধে অভিযোগ একটা বড় কারণ ছিল। সেখানে তিনি যখন মার খেয়ে গেলেন, তখন বিষয়টা একটা কোথাও এসে একটু থমকে দাঁড়াবে বলে মনে হয়। তারপরে আবার কী হবে আগামী দিনকে বোঝা যাবে। রাজনীতি তো এক জায়গায় থাকে না। এবং কুণাল যেটা বলেছেন, আমার মনে হয় 80 জনের মধ্যে 20 জন, এটা অসম্ভব ব্যাপার। 80 জনের মধ্যে 20 জন ছাড়া বাকি 60 জন বিদ্রোহী, এটাও হবে না। হয়তো 8-10 জন একটু বেসুরো আছেন, তাদের ব্যক্তিগত নানা রকম মামলা মকদ্দমা আছে আমি জানি। তাদের অনেকেই মুখ্যমন্ত্রীর সাথে দেখা করছেন, হেসে কথা বলছেন, তাদের মামলাগুলো যাতে না এগোয়। কিন্তু বাদবাকিরা ঠিকই আছেন, তারা এখনই দল ছেড়ে অন্য জায়গায় যাওয়ার বা 50 জন বেরিয়ে গিয়ে দল তৈরি করার এরকম কোনো আপাতত কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ দেখা যাবে ভবিষ্যতে কি হয়। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।